আমি ডক্টর রঘুনন্দন হালদার। আমি দায়বদ্ধ, যখন যেখানে যে কেউ বিপদে পড়ে আমাকে সাহায্যের জন্য হাত বাড়াবে, আমি তাকে সাহায্য করতে দায়বদ্ধ। আমি রঘুনন্দন হালদার, জন্ম খড়গপুর। একটা ভালো বাড়িতে ভালো শিক্ষায় বেড়ে ওঠা, জয়েন্ট ফ্যামিলির মধ্যে। আস্তে আস্তে এই বাড়ার সময় আমার শিক্ষা কোনো এক সরকারি স্কুলে, তারপরে কলেজে, তারপরে ইউনিভার্সিটিতে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডি পেরাতে পেরাতে আমার অনেক বন্ধু মহলে পরিচিতি বাড়ে। আমি রাজনীতি করতে থাকি। অনেক ভালো ভালো কাজের সাথে আমি যুক্ত হই। আমার মনে পড়ে ছোটোবেলায় আমি ভালো কবিতা লিখতাম, কবিতা বলতাম, পুরস্কারও পেয়েছি। ছবি আঁকতাম, প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় থেকে আঁকায় ডিগ্রি করেছি। পুরস্কার, প্রচুর পুরস্কার আঁকা নিয়ে আমি পেয়েছি। স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এর বাইরে কখনো হতে হয়নি। মানে যাকে বলে একটা ভালো ছেলে। তো আমার বাবা মার বিশ্বাস আরও বেশি শক্ত হতে শুরু করলো যে এই ছেলেটা আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি পড়াশোনায় ভালো ছিলাম, গান বাজনায় ভালো ছিলাম, কালচারাল দিকে ভালো ছিলাম, ভালো ফুটবল খেলতাম। আমি নিজের মধ্যে একটা স্বপ্ন দেখতে শুরু করি যে আমি জাতীয় দলে খেলবো। ফুটবল খুব ভালোবাসতাম, খুব পরিশ্রম করতাম। এনসিসি করেছি, এনসিসিতে কমান্ডো হয়েছি। তো সেই জায়গা থেকে আমার স্বপ্নগুলোকে চোখের সামনে দেখতে পেতাম। এগাতে এগাতে দেখলাম কমার্স নিয়ে পড়লে অনেক আগে যাওয়া যাবে। আগামী দিনে ব্যবসা বা কোনো কোম্পানির এস্টাবলিশমেন্ট, বিশেষ করে আমাকে আকৃষ্ট করতো ইনফ্রাস্ট্রাকচার। মানে একটা দেশের রাস্তা, ঘাট, ঘরবাড়ি সমস্ত কিছু নির্ভর করে তার ডেভেলপমেন্টের উপর। তো আমি ভারতবাসী, আমি যদি এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পড়াশোনা করি, কমার্স নিয়ে পড়াশোনা করি, দেশের অর্থনীতিতে সাহায্য করতে পারবো। সেই চিন্তাভাবনা নিয়ে আমি আমার পড়াশোনা এগাচ্ছিলাম। আমি এমবিএতে ভর্তি হই, এমবিএ পাস করি। খুব ভালো একটা ব্রাইট ফিউচার। আমার বাবা মা খুব আপ্লুত হয়, আমার আত্মীয় স্বজন পরিবার সবাই আমাকে সাবাস সাবাস করতে থাকে। কিন্তু আমি জানতাম না যে আমি যখন জন্ম নিয়েছিলাম সেই ভ্রূণ অবস্থাতেই একটা রোগ নিয়ে জন্ম নিয়েছিলাম। আমি জানতাম না যে আমি এমন একটা রোগের সাথে চলছি, বেড়ে উঠছি, যে রোগের কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। আমি যখন স্কুলে পড়তাম, যখন খুব ভালো পড়াশোনায় ছিলাম, সব কিছুতেই ভালো ছিলাম, যখন আমার পিঠ চাপড়ে আমার মাস্টারমশাই, আমার বাবা মা সবাই সাবাস সাবাস বলতো, আমার খুব ভালো লাগা তৈরি হতো। সেই ভালো লাগাটা এতটাই ভালো লাগা তৈরি হতো, আপনাকে কি বলে বোঝাবো। মনে হতো এক নম্বর ছেলে, সব কিছু জানতে আরও আগ্রহ, আরও আগ্রহ। তো একদিন দেখলাম আমারই পাড়ায় একটা ভাঙা বাড়ির মধ্যে কয়েকজন দাদারা ঢুকে তাস খেলছে। তো আমার মধ্যে একটা কেমন যেন জানার ইচ্ছা হলো যে কি খেলছে তাসের মধ্যে দিয়ে। আমি ওদের সাথে গিয়ে বসলাম। সেদিন স্কুলে গেলাম না, স্কুল কামাই করলাম, করে ওদের খেলা দেখলাম। বুঝতেও পারলাম না কিভাবে আমি ওই খেলার মধ্যে ঢুকে গেলাম। দাদারা বিড়ি খাচ্ছিল, আমার মুখে দিল। যখন ওই তাসে আমি কিছুতেই জিততে পারছি না, মুখে দিয়ে বিড়িটা বলল যে খা, খেলে দেখবি মাথা খুলবে, খুললেই তুই ভালো খেলবি আর জিতবি। আমি বিড়িটা প্রথম খাই, দেখি তারপরের ম্যাচটা সত্যি আমি জিতি। আমার জীবনে কয়েক বছর পরে দেখি তাস, বিড়ি প্রবেশ করে গেছে। হঠাৎ
আমার লোম কেঁপে ওঠে। এ কি, আমি কি করলাম? আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি গাঁজা খেয়ে ফেলেছি। আমার মধ্যে একটা ভয় কাজ করে। আমার মধ্যে মনে হয় যে ইস, এত ভালো ছেলে রঘু, তুই গাঁজা খেয়ে নিলি, ছি 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 ছি। সমাজে পরিবেশে তোর আর জায়গা হবে না, তুই বাড়িতে মুখ দেখাবি কি করে? খুব অনুতাপ হয়। 1 বছর কোনো নেশা করিনি, ছুতাম না। 11-এ যখন রেজাল্ট বেরালো, এত ভালো রেজাল্ট, আনন্দে বন্ধুদের সাথে আবার একটু মদ। তারপরে ধীরে ধীরে আমি মদ আর গাঁজা কিভাবে রোজ খেয়ে ফেললাম আমি নিজেও জানি না। এই মদ গাঁজা খেতে খেতে আমি মদ গাঁজার আসক্ত হয়ে পড়লাম। মানে সকালে উঠলে লাগে না ঠিকই, কিন্তু যেই সন্ধ্যাটা হয় আমার কিছুটা হলেও গাঁজা লাগে এবং কিছুটা হলেও মদ লাগে। পড়াশোনা করি, কাজেই সেই জায়গাটাকে ধরে রেখেছিলাম। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজের বাউন্ডারিতে যখনই পা দিই, আমার বন্ধু বান্ধবরা দেখি কি একটা রাংতার উপর রেখে খাচ্ছে। কেউ একজন বলল যে ওটাকে হেরোইন বলে, ড্রাগস। বিরাট জিনিস। আমি জানতাম যে ড্রাগস যদি আমি একবার খাই তাহলে আর বেরাতে পারবো না। আমি জানতাম, শুনেছিলাম ড্রাগসের ভয়াবহতার ব্যাপারে, কিন্তু কোথা থেকে যেন শুরু করে দিলাম। প্রথম দিন আনন্দ করতে খেলাম, তার পরের দিনও আনন্দ করতে খেলাম, তৃতীয় দিন ভাবলাম আর খাবো না। তৃতীয় দিন আমাকে আর সময় দিল না, আমি হেরোইনের আসক্ত হয়ে পড়লাম। আমি তখন কলেজে পড়ি। খেতে চাই না হেরোইন, কিন্তু খেতে হয়। সকাল 9:30 থেকে 10টা আমার মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারে আর বলে, এই সময় হয়ে গেছে, চল খেতে যাবি না? আমি যেখান থেকে হোক 50 টাকা 100 টাকার ব্যবস্থা করে হেরোইন খাই। পড়াশোনা চালিয়ে গেছি, বাবা মাকে বুঝতে দিইনি। পড়াশোনা করেছি, সকাল থেকে হেরোইন খেয়েছি, সন্ধ্যার পর মদ গাঁজা খেয়েছি। রেজাল্ট খারাপ হয়নি, ফেল করিনি। কলেজে গ্র্যাজুয়েশন, বিকম গ্র্যাজুয়েট হই। তারপরে এমবিএ পড়ার জন্য সুযোগ নিই, এমবিএ পড়ার সুযোগও পাই। এমবিএ পড়ে এমবিএ পাশও করি। কিন্তু ততদিনে আমি এমন নেশার অন্ধকারে হারিয়ে গেছি যে আমার ঘুম থেকে উঠতে নেশা লাগে, আমার ঘুমাতে নেশা লাগে, আমার খেতে নেশা লাগে, আমার শুতে নেশা লাগে। নেশা ছাড়া আমি কিছু বুঝতে পারি না। এরকম একটা সময় যখন আমি এমবিএ ফাইন্যান্স নিয়ে পাশ করে চারদিকে ইন্টারভিউ দিচ্ছি চাকরির জন্য, যেখানে যাচ্ছি সেখানে চাকরি পাচ্ছি, আমি নিজেকে বিশাল বড় ভাবতে শুরু করি। একটা ভালো চাকরিও পাই, একটা বড় মাল্টিনেশনাল কোম্পানিতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জয়েনও করি। 6 মাস চাকরিও করি, খুব ভালো অ্যাচিভও করি। টেন্ডার ডিভিশনে ছিলাম, টেন্ডার কোর্টও খুব সুন্দর করি। কিন্তু তাতে কি হবে? আমার তো 3টা থেকে 3:30 অবধি নেশা করেই কেটে যেত। 3:30টার সময় অফিসে ঢুকলে কোনো চাকরি থাকে? আমারও থাকলো না। 6 মাস পরে চলে গেল। উপায় নেই, নেশা ছাড়তে পারিনি, চাকরি ছেড়ে দিয়েছি। কি করব? যে গার্লফ্রেন্ড তাকে বললাম বিয়ে করবে, সে বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার জীবনে প্রেমটাও থাকলো না। কি করব? উপায় দেখতে পেলাম না। মনে হলো জীবনটা শেষ। যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, যে স্বপ্ন নিয়ে পড়াশোনা করলাম চাকরি করতে পারলাম না, বাবা মাকে আমি আমার ভালো ব্যাপারটা বোঝাতেই পারলাম না। বাবা মাকে ব্যবসা করার জন্য টাকা চাইলাম, বাবা মা সেটাও দিল না। বলল তুই নেশা করিস, তুই নেশা করে শেষ করে দিবি টাকা, 1 পয়সা দেবো না। আমি আরও নেশা করতে শুরু করলাম। যা জমিয়েছিলাম, যা পুঁজি ছিল, আমার হাতের সোনার আংটি থেকে শুরু করে নিজের নতুন জামা কাপড়, কিচ্ছু বেচতে বাকি রাখিনি, সব বিক্রি বাট্টা করে নেশা করলাম।
তখন একটা মেয়ে আমার জীবনে এলো, বলল আমি তোমাকে ঠিক করে নেব, তুমি আমাকে বিয়ে করো। আমি তাকে বিয়ে করে বসলাম দুম করে। খাওয়াতে হবে কি জানি না, সংসার কীভাবে করতে হবে জানি না। সে কিছু পয়সা নিয়ে এলো, সেই পয়সায় খাওয়াবো কি, আমি তো নেশা করেই কাটিয়ে দিচ্ছি। সেই মেয়েটিও আমার সাথে কিছুদিন থাকার পরে বলল, না তোমার সাথে থাকা সম্ভব নয়। তাকে বিভিন্নভাবে আমি ব্যবহার করেছি। নেশা করার জন্য আমার বউয়ের শাড়ি বিক্রি করেছি, নেশা করার জন্য আমার বউকে বাড়িতে পাঠিয়ে টাকা পয়সা সোনা দানা সব ভাগ নিয়ে সেগুলো বেচেছি। যা যা উপায় অবলম্বন করার ছিল আমার নেশার জন্য আমি সব করেছিলাম। শেষে বউ বলল, ডিভোর্স আমার চাই। আমি আরও অন্ধকার দেখলাম। এসে মা বাবার পায়ের নিচে হামাগুড়ি দিয়ে পড়ে হড়হড় করে কাঁদতে কাঁদতে বললাম, মা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, দিদি আমাকে বাঁচাও। ওরা আমাকে ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করে দিল। সেখানে 4 মাস ট্রিটমেন্ট নিলাম। জানলাম যে এটা একটা রোগ, এর জন্য আমি দায়ী না, এটা কত ভয়ানক রোগ, এটা কি কি ক্ষতি করতে পারে। সমস্ত কিছু জানার পরও যখন আমি বাইরে ছুটি হয়ে এলাম, আমি ভেবেছিলাম আমি আর নেশা করব না, কিন্তু আমি আমার ভয়াবহ রোগটার ব্যাপারে অতটা সিরিয়াস ছিলাম না, এবং আমার সামনে কোনো সাধনও ছিল না। আমি কাজ খুঁজছিলাম, কেন কাজের দরকার ছিল, আমাকে আবার আমার পরিবার বসাতে হতো, আবার নতুনভাবে জীবনযাপন করতে হতো। 4 মাস পরে আমাকে কেউ কাজ দিতে আর রাজি হলো না, আর আমি আমার যোগ্যতা অনুযায়ীও কাজ পেলাম না। কি করব, সারাদিন বাড়িতে বসে বসে বোর হচ্ছি। একদিন মনে করলাম যে যাই, বাজার যাই। মা টাকা দিল, বাজার করতে গেলাম। যেই আমার হাতে টাকা এলো, প্রথমেই আমার মাথা বলল, অনেক দিন তো করিসনি, একবার কর, আর করতে হবে না। আমি যেই একবার নেশাটা করে নিলাম, আর ছাড়তে পারলাম না। নেশা নেশা নেশা, সব বিক্রি করে নেশা করেছি। নিজের পরনের প্যান্টটাও পর্যন্ত খুলে দিয়ে নেশা করে এসেছি। নেশা বন্ধ করতে পারিনি। চাইছিলাম না কিন্তু নেশা করতে, সেই রকম কোনো শিক্ষাই আমার মধ্যে নেই যে আমি নেশা করতে চাই। আমি পয়সা দিয়ে বিষ কিনছি, আমি জানি। আমার চোখ দিয়ে হরহর করে লাস্টের দিকে জল পড়তো। আমি চাইতাম বন্ধ করতে, কিন্তু পারছিলাম না। আমি জানতাম যে আমার মধ্যে রোগ আছে, এবং সেই দিন চাইছিলাম যে এই রোগ থেকে নিষ্কৃতি পেতে, পারছিলাম না পারছিলাম না পারছিলাম না। কেউ ছিল না পাশে। ইট বালি বয়েছি, ইলেকট্রিকের কাজ করেছি, হেল্পারি করেছি, এমন কোনো কাজ নেই যেটা আমি করিনি, সব করেছি। দিয়ে যেই টাকাটা পেয়েছি নেশা করে নিয়েছি, আটকাতে পারিনি। বাড়ির রড পর্যন্ত লাস্টে বিক্রি করেছি, ইট বিক্রি করেছি পাঁচিল থেকে খুলে। এরকম অবস্থায় আমার মা দেখলো, একে রাখলে তো আমাদেরকেই বিক্রি করে দেবে। আমার মা এবং পরিবারের সবাই মিলে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে যখন আর কোনো রকমভাবে জীবনযাপন করতে পারছি না, আমি ভিক্ষা করেছি। কলকাতা শহরের শিয়ালদা বলে একটি স্টেশনে 11 মাস স্ট্রিট লাইফার, রাস্তায় শুয়েছি, স্টেশনে শুয়েছি, ভিক্ষা করে নেশা করেছি, এঁঠো কুড়িয়ে খেয়েছি। সেই সময় নেশা করতে করতে শারীরিক অবস্থা এমন হয়ে গেছিল, আমার মনে হচ্ছিল আমি বাঁচব না। 11 মাস পর একদিন হঠাৎ নেশা করছি, মুখ দিয়ে রক্ত উঠে এলো। যেই রক্তটা দেখলাম, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভাবছিলাম পেরাচ্ছে কিছু একটা, হয়তো থুতু থুতু হবে। দেখলাম না, লাল লাল চাকা চাকা। প্রথম ভয় পেলাম জীবনে। দ্বিতীয় দিন আবার নেশাটা করতে গেলাম, আবার রক্ত উঠে এলো। আমার মনে হলো আমার খেল খতম, ডেট ওভার, রঘু ফিনিশ।
তৃতীয় দিন যখন আবার সকাল হয়েছে, নেশা করতে গেছি, এক টান মারার পর আর টানতে পারছি না, হরিয়ে মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে, সেরকম অবস্থায় ভাবলাম আর তো 2-3 দিনের মধ্যে মরে যাব, এত কষ্ট আমি কেন পাচ্ছি, আমার তো কিছুই নেই, তাহলে তাহলে সুইসাইড। আমার মনে আছে সন্ধ্যাবেলা ডিসিশন নিলাম আজকে মরবো। কিভাবে মরবো? না, ট্রেনের নিচে চাপা পড়ে মরবো। একটা লাইনের উপরে গিয়ে শুয়েছি, একটা ট্রেন আসছে, যত আমার কাছাকাছি আসছে ট্রেনটা, আলোটা তত বড় হয়ে আমার মুখে পড়ছে। আমি মন থেকে চিৎকার করছি, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা। ওই আলোটা আমার মুখে পড়তে 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 যখন আমার সামনে চলে আসে, আর 10-12 হাত দূরে ট্রেন, তখন আমার মধ্যে একটা চেতনা আসে, আজ থেকে যদি বাঁচতে হয় তার নেশামুক্তভাবে বাঁচি না, মরে যদি যাই আমি এখন, তাহলে তো সব শেষ। একটা প্লেয়ার খেলতে 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 একটা জায়গায় যায়, তারপরে সে হারে, হারার পর সে কি খেলা ছেড়ে দেয়? সে আবার খেলে, আবার জেতে। তো সেরকম আমি প্র্যাকটিস করতে করতে জীবনের একটা ভালো অধ্যায় কাটাতে কাটাতে, পড়াশোনা করতে 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 ভুল করে খারাপ জায়গায় এসে গেছি, হেরে গেছি, আজকে এই জীবনটা আমি হেরে গেছি। কিন্তু আমি যদি এখন থেকে নেশাটা বন্ধ করে দিই, আমি যদি নতুনভাবে বাঁচার চেষ্টা করি, 2 ঘন্টাও বাঁচি, নেশামুক্তভাবে বাঁচি, দেখি না পারি কি না। মরে তো যাবই, না হয় নেশাটা বন্ধ করে মরব। আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে লোকনাথ বাবার মন্দিরে যাই, সেইখানে সেই রাত কাটিয়ে পরের দিন সকালবেলা সেই মন্দির ঝাঁটিয়ে সেখানে যিনি ছিলেন তাকে অনুরোধ করে সেই মন্দিরে থাকার ব্যবস্থা করি। তার পাশেই একটি সেন্টার ছিল, সেই সেন্টারে অলিখিতভাবে আমাকে খাদ্য দেওয়া হয়। আমি সেই দিন থেকে আজ অবধি আর অন্ধকারের হাতছানিতে হারিয়ে যায়নি। সেদিন যখন সূর্য ওঠে, যখন নেশামুক্ত প্রথম দিন, আমি লোকনাথ বাবার মূর্তির সামনে দাঁড়াই, নিজেকে দেখি এবং নিজের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে আমি আর নেশা করব না। নেশা না করতে গেলে কি করতে হয়, আমি একটা যে ট্রিটমেন্ট পেয়েছিলাম সেখানে আমাকে শিখেছি। নেশা না করতে গেলে কিভাবে চলতে হয় সেটাও আমি শিখেছি। তার প্রয়োগ করতে শুরু করলাম। ওই জায়গায়, ওই সোসাইটির মধ্যে যে যা বলতো আমি সব শুনে নিতাম। আমাকে কেউ গালাগালি দিলেও তার প্রতিবাদ কোনোদিন করিনি। আমাকে ডাল ভাত, আলু সিদ্ধ, নুন দিয়ে ভাত খেতে হলেও আমি খেয়েছি, কোনোদিন প্রশ্ন করিনি কেন দেওয়া হচ্ছে। যা কাজ বলেছে আমি সব করেছি, যেভাবে বলেছে সেইভাবে আমি চলেছি। প্রথম একটা বছর মুখ বুঝে আমি খালি মেনে নিয়েছি যা যা আমার সাথে ঘটেছে। যদি কখনো আমি বলার সুযোগ পাই আর যদি কখনো শোনেন, আপনার লোম দাঁড়িয়ে যাবে। যা যা আমার সাথে ঘটেছে সেই সময়, আমার যখন হাত কাঁপছে, যখন আমার ওষুধ প্রয়োজন, তখন আরেকটা ছেলে আমার সামনে এসে নেশা করবে, আমার কাজ, আমি পরের দিন খাবার পাবো, তাহলে কি করতে হবে? না, সে যে নেশা করবে সে তার নেশার দ্রব্য সামগ্রীর যোগান আমাকে দিতে হবে, মানে মদ এনে দাও, আমি গিয়ে তার জন্য মদ নিয়ে আসছি, তাকে গাঁজা বানিয়ে দেওয়া, এমনকি সে যে রাংতাটায় ড্রাগসটা খাবে সেইটাকে পালিশ করে দেওয়া। আমার হাত কাঁপতে কাঁপতে আমি সেগুলো করেছি, নেশা আমি করিনি। কষ্ট হয়েছে, আমার মন বলেছে, ছটফট করেছে, ঠিকই, যার জন্য আমি সব ছেড়েছিলাম সেই জিনিসটা আজকে আমার সামনে, যার আমি এত বড় আশিক সেই জিনিসটা আমার সামনে। একটু করে নি, কিন্তু করিনি। একটা থালা ভাতের তো কিছু মূল্য আছে, একটা সেন্টার থেকে আমাকে কেন ভাত দেবে?
সেখানে যারা ছিল তাদের কাছে তো আমি বোঝা ছিলাম, তাই তারা তাদের জায়গা থেকে তাদের কাজটা করিয়ে নিয়েছে। ওই কাজটা অন্য কাউকে করতে হতো, সেই কাজটা আমি করেছি। তা আমি ওটাকে কাজ হিসাবে নিয়েছি। আমি মনে করেছি যে প্রোগ্রামে বলেছে, ফার্স্ট স্টেপে আমাকে শিখিয়েছে পাওয়ারলেসনেস, আমি সব জায়গায় শক্তিহীন। আজকে এটাই আমার কর্ম, এটাই ঈশ্বরের ইচ্ছা। আমার 1 বছর কেটে যাওয়ার পরে আমি একটা সেন্টারের স্টাফ হই। আমাকে আমার বাড়িতে বলা হয় যে তুমি বাড়িতে থাকার যোগ্য না, তবে তুমি খোঁজ খবর নিতে পারো, আসতে পারো, একবেলা খেতে পারো। সেই দিন থেকে কিন্তু আমি আমার বাড়ির প্রতি দায়িত্ব করা শুরু করেছি, আজ অবধি করে যাচ্ছি। 1 বছর পরে আমি স্টাফ হই কোনো সেন্টারের। তখন ছেলেদের ভালো নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করতাম, ছেলেদের কীভাবে উন্নতি প্রকাশ করব, কীভাবে ডেভেলপ করব, কীভাবে এইসব ভাবতাম। তাদেরকে ভালো ভালো কথা বলতাম, তাদেরকে স্পিরিচুয়ালিটির কথা বলতাম, আধ্যাত্মিকতার কথা বলতাম, তাদেরকে বলতাম যে ঈশ্বর আমাকে পাশে পাশে পদে পদে সাহায্য করেছে, তাই আজকে আমি এই দিনটা দেখতে পেরেছি। সবাই হাসতো আমার মুখের দিকে থেকে, কিন্তু আমার সেই বিশ্বাস আমি ধরে রেখেছিলাম ঈশ্বরের প্রতি, নিজের প্রতি এবং নিজের রিকভারির প্রতি। ধীরে ধীরে আমি কাউন্সিলর, মোটিভেটেড কাউন্সিলর হিসেবে সমাজের বুকে আত্মপ্রকাশ করতে থাকলাম, সাথে নিজের চাকরিও করতে থাকলাম। বহু পরিস্থিতি গেছে, কোনোদিন সুযোগ পেলে আমার জীবনের সেই চাকরি রিকভারির জীবনগুলো ডিসকাস করবো। একটা ছোট্ট জিনিস বলি, আমার যখন 2 বছর রিকভারি, আমার বাবা মারা যায়। সেই সময় আমার কাছে পয়সাও নেই, কাজও নেই। কী করব? বাবাকে পড়ানোর পর যখন মা বলছে যে কী করবি, বাড়িতে থাকলে থাকতে পারিস, তবে দেখ কি করবি। মানে তখনও অবধি তারা মেনে নিতে পারছে না, কিন্তু আমি আর নতুন করে কিছু হারাতে চাই না। যেটুকু সম্পর্ক, যেটুকু সম্মান আমি আমার বাড়িতে পেয়েছি, আমার মাকে এত কষ্ট দেওয়ার পরে যেটুকু সে আমার প্রতি কর্তব্য দেখিয়েছে, যথেষ্ট। আমি যদি মানুষ হই, আমি যদি সত্যিকারের রিকভারিং অ্যাডিক্ট হই, আমার সাথে যদি আমার ঈশ্বরের সম্পর্ক সঠিক থাকে, আমি করবই। সেই মনোভাব নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। সারাদিন খাইনি, না খেয়ে দরজা দরজা ঘুরে, শেষে একটা ফ্যাক্টরিতে লোডিং আনলোডিংয়ের কাজ, মাথায় 50 কেজি 25 কেজি চালের বস্তা লোড করা আনলোড করা, খুব কষ্ট হয়েছে। 2.5 দিন পর মাথা ঘুরিয়ে পড়ে গেছি, হাল ছাড়িনি, আবার করেছি। ওখান থেকে সিকিউরিটির কাজ, সিকিউরিটির কাজ থেকে ডেলিভারি বয়ের কাজ, ধীরে 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 আমি একটা কোম্পানির রিজিওনাল ম্যানেজার, মাল্টিন্যাশনাল কোম্পানির। নতুনভাবে আবার আত্মপ্রকাশ, অনেক টাকা বেতন, গাড়ি বাড়ি সবই পেতে শুরু করি। হঠাৎ আমি একদিন একটা স্বপ্ন দেখি, ঈশ্বর আমাকে বলছে, তোকে যে ভালোবাসতো তোর বাবা, তুই রিকভারিতে আসার পর সে মারা যায়। তোর স্ত্রী, তাকে আমি তোর জীবন থেকে সরিয়ে দিয়েছি। তোর মা থেকেও তোকে ভালোবাসে না। তোর বন্ধু বান্ধব নেই। তোর আত্মীয় স্বজন তোকে পছন্দ করে না। তোর পাড়ার লোক তোকে ঘৃণা করে। আর তোর সাথে যারা আছে তারা তোকে হিংসা করে। তাহলে তোকে আমি একা করে রেখেছি কেন জানিস? তুই আমার সবচেয়ে কাছের তাই। তোকে সেই সব কাজ করতে হবে যেসব কাজগুলো আমি সরাসরি এসে করতে পারছি না। আমার ঘুম ভেঙে যায়, আমি ঈশ্বরের আদেশ পাই। সেই দিন, সেই রাত্রে, সেই মুহূর্তে আমি ডিসিশন নিই, আমি চাকরি ছেড়ে দেবো। আমি আমার চাকরি ছেড়ে দিই, এই ফিল্ড নিয়ে পড়াশোনা শুরু করি, রিহ্যাবিলিটেশন ফিল্ড। আপনারা কি জানেন আমরা রিহ্যাবিলিটেশন বলতে কি বুঝি? অ্যাডিকশন, ডিটক্সিফিকেশন না। রিহ্যাবিলিটেশন ইজ এ বিগ ফিল্ড।
আপনার ডি অ্যাডিকশন এর মধ্যে পড়ে, অ্যালকোহলিজম, নার্কোটিজম, ডিটক্সিফিকেশন এগুলোর মধ্যে পড়ে। মানে নেশা বন্ধ করা, মানসিক রোগ, লাইফস্টাইল প্রবলেম। ধরুন যে ছেলেটা হয়তো ছোট থেকে কোনো একটা স্বপ্ন নিয়ে এগাচ্ছিল, হঠাৎ করে তার স্বপ্নটা ভেঙে গেল, সে বিধ্বস্ত হয়ে পড়লো, সুইসাইড করতে যাবে চিন্তা করলো, অর্থাৎ বোঝেন, মানে সেই ছেলেটা নিজের জীবন চালাতে অক্ষম হয়ে গেল। সেই ছেলেটা রিহ্যাবিলিটেশনের দরকার। কে বলেছে আপনাকে নেশা করলেই রিহ্যাবিলিটেশন লাগে? নয়। এটা মানুষের জীবন যাপন করার জন্য, নতুনভাবে হ্যাবিট ফর্ম করার জন্য রিহ্যাবিলিটেশন লাগে। নতুনভাবে আত্মপ্রকাশ, নতুনভাবে নিজেকে চেনা, জানা, বোঝা, নিজের সাথে সম্পর্ক তৈরি হওয়া, ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি হওয়া এবং সমাজে সামাজিক হয়ে বেঁচে থাকা, দ্যাট ইজ এ ফাংশন অফ রিহ্যাবিলিটেশন। তো আমি পড়াশোনা করতে শুরু করি, পড়তে পড়তে আরএমপি মেডিকেল ডিগ্রি নিই। ডি অ্যাডিকশন ফিল্ডে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রোগের উপর চিন্তা ভাবনা করা শুরু করি। ডিটক্সিফিকেশনের নতুন নতুন পদ্ধতি, নতুন নতুনভাবে ডিটক্সিফিকেশনের পরে সেই ছেলেটাকে রিহ্যাবিলিটেট করার জন্য মোটিভেশনাল বিভিন্ন ব্যাপার, এবং তার মাথা থেকে যাতে সরে যায়। যেরকম আমার মাথা থেকে ঈশ্বরের প্রচেষ্টায় আজকের দিনে নেশা শব্দটার কোনো অস্তিত্ব নেই। নেশারিকে আমি ঘৃণা করি না, নেশাকে আমি ঘৃণা করি। নেশার থেকে শত হাত দূরে থাকি। এবং কিভাবে ছিলাম সেটা এই যে আমাদের 12 স্টেপ বা 12 ট্র্যাডিশন, আজ 1935 সাল থেকে যে জিনিসটা চলে আসছে, সেই জিনিসটাকে ফলো করে আমি আমার দর্শন দিয়ে, আমার চিন্তাভাবনা দিয়ে এবং আমার অভিজ্ঞতা রিকভারি দিয়ে আজকের দিনে প্রচেষ্টা করি একটা প্ল্যাটফর্মের বুকে যে আমার সাথে যারা আছে তাদেরকে একটা রিহ্যাবিলিটেশনের নতুন শিক্ষায়, যেখানে 12/12 আছে, 12টা স্টেপ, 12টা ট্র্যাডিশন আছে, সাথে নিজের জীবনযাপন করার জন্য উপযুক্ত সংস্থান আছে, যেখানে আমি যেরকম চিন্তা করি আমার সাথে সাথে যারা আছে তাদের প্রত্যেককে চিন্তা করাই, নিজে বাঁচলে খালি হবে না, নিজেকে বাঁচতে হবে। আর 10টা মায়ের কোলে তাদের সন্তানকে ফেরাতে হবে, আর 10টা স্ত্রীর কোলে তার স্বামীকে ফেরাতে হবে, আর 10টা বোনের কোলে তার ভাইকে ফেরাতে হবে। না হলে এই যে আমরা শব্দ ব্যবহার করি রিকভারি, আজকে আমি এগিয়ে এসেছি, আজকে আমি সমাজে প্রশংসিত, আজকে আমাকে অনেকে বলে ডাকে ডক্টর রঘুনন্দন হালদার, আমাকে মাইকে নাম অ্যানাউন্স করে, হাতে পুষ্পস্তবক দেয়, সবই বেকার। আমি যদি আমার মতো দুটো রঘুনন্দন হালদার না তৈরি করতে পেরেছি, তাহলে ঈশ্বর আমাকে কি কারণে পৃথিবীর রূপে বাঁচিয়ে রাখলো? আমার তো সবই হারিয়ে গেছিল। আমার মাও তো বিশ্বাস করে উঠতে পারেনি সেই সময় যে আমি বাঁচব। বাঁচিয়েছেন ঈশ্বর, তার অসম্পূর্ণ কর্ম করাবে বলে। তাই আজকে এইটুকু নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে শেষ আমার দুটো শব্দ বলে যাই, আবার আসিব ফিরে এই ধরনীর তীরে, স্মৃতি রেখে যাব আজ, মানুষের সেবা করিব, একদিনে দেহকে ছাড়িব, সেদিনও বাঁচিবে মোর কাজ।